স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি খালিদ জামিল। ক্রিকেট দুনিয়ার রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। এবারে তারা জানিয়ে দিয়েছে যে তাদের সরকার সরাসরি বলছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতের বিপক্ষে শুধু ম্যাচটা বয়কট করবে, কিন্তু বিশ্বকাপে সময় মতোই অংশ নিয়েছে। বিস্তারিত থাকছে রিপোর্টে। সবকিছু চলছিল দারুণভাবেই। পাকিস্তান বিশ্বকাপের ময়দানি লড়াইয়ের আগে গা গরম করলো অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করে। আইসিসির ওয়েবসাইটেও পাকিস্তানকে নিয়ে নানা স্তুতি বাক্য, কিন্তু ওদিকে বুকটা ঠিকই করছিল দুরু দুরু। সোশ্যাল হ্যান্ডেল থেকে গণমাধ্যমের ওয়েব পেজ সবখানে আতিপাতি করে খোঁজা। বিশ্বকাপ খেলার ব্যাপারে কি সিদ্ধান্ত নিল পাকিস্তান, সে তো আজই জানানোর কথা ছিল ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। যদিও আগেই হয়ে গেছে নানা রঙের আর ঢঙের নাটকীয়তা। প্রেস রিলিজে গড়বড় করেই পিসিবি আগের দিন একরকম বলেই ফেলেছিল বিশ্বকাপ খেলতে ঠিকই শ্রীলঙ্কায় উড়াল দেবে সালমান আঘা বাহিনী। কিন্তু কাহিনীতে এখানেই টুইস্ট, যে চিত্রনাট্যের লেখক খোদ পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি শুরু থেকেই চেয়েছেন এ যাত্রায় বাংলাদেশের জন্য কিছু একটা করতে। তাই তো পাকিস্তান সরকারের সোশ্যাল হ্যান্ডেল থেকে জলজলের রোমান হরফে বার্তাটা পরিষ্কার, সরকার তাদের দেশের ক্রিকেট দলকে বিশ্বকাপ খেলতে যেতে কোনো আপত্তি করবে না। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারির ম্যাচটা বয়কট করবে তারা। কিন্তু এ তো শুধু একটা ম্যাচ বয়কটের ব্যাপার নয়, রীতিমতো আইসিসিও তাদের ভরণ পোষণকারী ভারতের বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধের ঘোষণা। তথ্য প্রমাণ সহ সিকিউরিটি থ্রেটের কারণে বাংলাদেশ আইসিসির কাছে আবেদন করেছিল তারা এবারের বিশ্বকাপটা ভারতে নয় শ্রীলঙ্কায় গিয়ে খেলতে চায়। কিন্তু আইসিসি সে কথা কানেই তোলেনি। সেটাও তো ওই বিগ বস ভারতের আশকারায়। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ দেয় আইসিসি। এই অনাচারের প্রতিবাদ হিসেবে এবার ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। হাতে থাকা অনেকগুলো অপশন নিয়ে ভেবেছে পাকিস্তান, তার মধ্যে পুরো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর মতো র্যাডিক্যাল চিন্তাও ছিল। তবে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে মিটিংয়ের পর সবগুলো অপশনের ভেতর থেকে ভারত ম্যাচ বয়কট করাটাই সমীচীন মনে হয়েছে তাদের কাছে। কিন্তু মনে রাখা ভালো, ভারত পাকিস্তান ম্যাচ মানেই গ্যালারির টিকিট থেকে মোটা অঙ্কের রেভিনিউ জেনারেট করার কথা আইসিসির। সেই সাথে ব্রডকাস্টাররা তো কোটি কোটি ডলার ইনভেস্ট করে বসে আছে। সেই টাকা এবারে উঠবে কোথা থেকে? সব মিলিয়ে এবারের বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ থেকেই আয় হওয়ার কথা প্রায় $300 মিলিয়ন। এর বাইরেও প্রশ্ন আছে, বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলতে পারল না সেই ইস্যুটা নজরে রাখছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। ডেইলি মেইল আগেই জানিয়েছিল সেটা। ভারত যে 2036 সামার অলিম্পিক্স আয়োজক হওয়ার জন্য বিড করতে যাচ্ছে, সেখানে জিততে হলে নিজেদের দেশকে অবশ্যই রাজনৈতিকভাবে স্থিতিশীল দেখাতে হবে। রাজনীতির সাথে খেলাধুলার সংযোগ থাকা কোনোভাবেই চলবে না। কিন্তু প্রথমে বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়া, আর তারপর স্বাগতিক ভারতের বিপক্ষে পাকিস্তানের এই ম্যাচ বয়কট ভারতের অলিম্পিক আয়োজনের স্বপ্নকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার পথে। খালিদ জামিল, একাত্তর। ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ না খেললেও আইসিসি বা এসিসির ইভেন্টে তাদের লড়াই সিরিজের চেয়েও বেশি নিয়মিত। তবে একে অপরকে এ কেমন বয়কট? দুই দেশের বাস্তব অবস্থান আসলে কি? গেল 5 মাসেই 7 বার মুখোমুখি হয়েছে দুই দেশের ক্রিকেট দল। এ যেন এক ভারত পাকিস্তান তামাশা। বিস্তারিত রাফিউল ইসলাম রাতুলের রিপোর্টে। ভারতের বোর্ডের নির্দেশনা, দ্বিপাক্ষিক কোনো প্রতিযোগিতায় ভারতের কোনো দল পাকিস্তানে যাবে না। একইভাবে পাকিস্তানের কোনো দলকেও ভারতে খেলার অনুমতি দেয়া হয় না। শুধু গত 5 মাসেই 7 বার মুখোমুখি হয়েছে ভারত পাকিস্তান ক্রিকেট দল। আগামী 2 সপ্তাহের মধ্যে আরও 3 বার একে অপরের সঙ্গে খেলবে। পাকিস্তানের বিপক্ষে না খেলার সিদ্ধান্তের মধ্যেও ভারত একের পর এক ম্যাচ খেলছে টুর্নামেন্টের ছাতার নিচে। পেহেলগামে হামলার পর বিভিন্ন বিষয়ে সরকারের নানা অবস্থানের পর বাস্তবতা আসলে কি? এই ম্যাচের কারণেই মোটা অঙ্কের টাকা গুনতে পারে দুই দেশের বোর্ড। ফলে জনগণের একটি অংশ থেকে ম্যাচ না খেলার জোরালো দাবি উঠলেও বিসিসিআই বা পিসিবি তাতে পাত্তা দেয় না। তাই গত 1 দশকে জাতীয় পর্যায়ে আইসিসি ও এসিসির এমন কোনো টুর্নামেন্ট নেই যেটিতে ভারত ও পাকিস্তান ম্যাচ খেলেনি। এখন এই ধারা শুধু জাতীয় দল পর্যায়ে সীমাবদ্ধ নেই, বয়সভিত্তিক ও উদীয়মান খেলোয়াড়দের টুর্নামেন্টগুলোতেও দেখা যায় একই চিত্র। 2025 সালের দুই দেশের নিয়মিত লড়াই
দেখা যাবে 2026 সালেও। ফেব্রুয়ারির প্রথম দিনেই আইসিসি অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সুপার 6-এর ম্যাচে খেলবে দুই দল। অন্যদিকে 2 সপ্তাহ পরেই 15 ফেব্রুয়ারি অপেক্ষা করছে ভারত-পাকিস্তান জাতীয় দলের ম্যাচ। টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে লড়াই করবে দুই দল। একই দিনে থাইল্যান্ডের ব্যাংককে নারী রাইজিং স্টার্স এশিয়া কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হবে দুই দেশের মেয়েদের এ দল। কাগজে কলমে দ্বিপাক্ষিক সিরিজ না খেললেও আইসিসি কিংবা এসিসির ইভেন্টে ভারত পাকিস্তানের লড়াই সিরিজের চেয়েও বেশি নিয়মিত। সব মিলিয়ে দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এ যেন এক অদ্ভুত বয়কট, আর সবার উপরে দর্শকদের ইমোশনকে কাজে লাগিয়ে এ যেন এক ভারত পাকিস্তান তামাশা। রাফিউল ইসলাম রাতুল, ৭১। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে স্বপ্নভঙ্গ হলো পাকিস্তান যুবদের বিশ্বকাপে। অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সুপার 6-এর ম্যাচে পাকিস্তানকে 58 রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো ভারত। টস হেরে ব্যাট করতে নেমে ঝোড়ো ব্যাটিং শুরু করে ভারতের দুই ওপেনার অ্যারন জর্জ ও বৈভব সূর্যবংশী। 7 ওভারে 47 রান তুলে ওপেনিং জুটি। এরপরেই 4 বলে 3 উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় ভারত। তারপর আর রানের গতি বাড়াতে পারেনি তারা। 49.5 ওভারে 252 রানে অল আউট হয় ভারত। ব্যাট করতে নেমে পাকিস্তানের সামনে ছিল কঠিন সমীকরণ। সেমিফাইনালে যেতে সেই টার্গেট চেস করতে হতো 33 ওভার 3 বলে। শেষ পর্যন্ত 194 রানে অল আউট হয়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ থেকে বিদায় নেয় পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে দলকে সিরিজ জিতেও স্বস্তি মিলছে না উসমান তারিকের। এবার তার ইউনিক বোলিং অ্যাকশন নিয়ে বিরক্তি প্রকাশ করলেন অজি ব্যাটার ক্যামেরুন গ্রিন। অবশ্য ক্যামেরুনের সমালোচনাকে পাত্তা দেননি পাক অফ স্পিনার। সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রিনকে নিয়েছেন এক হাত। বাকিরা জানাচ্ছেন পার্থ বণিক। পাকিস্তানের বিপক্ষে লাহোরে দ্বিতীয় টি-20 মাত্রই আউট হয়ে ফিরছেন ক্যামেরন গ্রিন। তবে মুখের এক্সপ্রেশন আর অঙ্গভঙ্গিতে স্পষ্ট ক্যামেরন গ্রিন বেশ বিরক্ত। হাত দিয়ে কি যেন বোঝাচ্ছেন। আসলে ঘটনা কি? কে বিরক্ত করলো অজি ব্যাটারকে? দোষী ব্যক্তিকে খুঁজতে হলে ঠিক আগের ওভারেই তাকাতে হবে। বোলিং মার্কে এসে বল করার আগেই থেমে যাচ্ছেন পাক স্পিনার উসমান তারিক। এরপর প্রায় আনুভূমিকভাবে বল রিলিজ করছেন লাসিথ মালিঙ্গা। একই কৌণিক জায়গা থেকে বল ছুড়লেও উসমান তারিকের এই থেমে যাওয়া তাকে ব্যাটারদের কাছে করে তুলেছে বিভ্রান্তিকর। উসমান তারিকের এমন ডেলিভারিতে আউট হয়েই তাই মেজাজ ধরে রাখতে পারেননি ক্যামেরন গ্রিন। ড্রেসিং রুমে ফেরার সময় বারবার বোলিং অ্যাকশন রিপিট করে বোঝাতে চাইছিলেন উসমান তারিক চাকিং করছেন। পাক স্পিনার যে বিষয়টা সহজে নেননি তা ম্যাচের পর তার ইনস্টাগ্রাম পোস্টে স্পষ্ট হয়েছে। এক ক্রাইং বেবির ছবি দিয়ে লিখেছেন আফটার গেটিং আউট। খোঁচাটা যে গ্রিনের দিকে তা না বললেও চলে। অবশ্য উসমান তারিকের এই বোলিং অ্যাকশন নিয়ে আলোচনা নতুন কোনো ঘটনা না। এর আগে 2024 ও 2025 পিএসএল এ তার বোলিং প্রশ্নের মুখে পড়েছিল। 2024 পিএসএল এ তার বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ আনেন আম্পায়ার আসিফ ইয়াকুব ও রিচার্ড ইলিংওর্থ। গেল বছর আবারও একই অভিযোগ আনেন ম্যাচ অফিসিয়াল আহসান রাজা ও ক্রিস ব্রাউন। যদিও লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে দুবার বায়োমেকানিক্যাল পরীক্ষা দিয়ে দুবারই উতরে গেছেন উসমান তারিক। টি-20তে পেয়েছেন বোলিং চালিয়ে যাবার ছাড়পত্র। গণমাধ্যমকে উসমান তারিক জানিয়েছেন তার হাতে দুটা কনুই আছে। প্রাকৃতিকভাবে তার হাত ভাঁজ হয়, যা ল্যাবে পরীক্ষার সময়ও ধরা পড়েছে। হাত ইচ্ছা করে ভাঁজ করা বা চাকিং নিয়ে সবার যে ধারণা সেটা ঠিক নয়। যে যাই বলুক, উসমান তারিক এই আনঅর্থোডক্স বোলিং অ্যাকশনে সফলই বলা চলে। 3টি টি-20তে এখন পর্যন্ত 8 উইকেট নিয়েছেন, গড় 7.5। আসন্ন টি-20 বিশ্বকাপে উসমান তারিক যে সালমান আঘার বাজির ঘোড়া হতে যাচ্ছেন তা নিঃসন্দেহেই বোঝা যায়। পার্থ বণিক, ৭১। বিশ্বকাপ খেলতে না পারার কষ্ট পাশে রেখেই মাঠে নামছেন লিটনরা। রবিবার থেকে শেরে বাংলায় শুরু হয়েছে ওদের ফিটনেস ট্রেনিং। দুদিন মেদ ঝরিয়ে এরপর 3 দলের টুর্নামেন্টে মাতবেন টাইগাররা। রবিবার মাঠে মোস্তাফিজ তাসকিন শান্তদের দেখা না গেলেও স্পটলাইট কাড়েন বিগ ব্যাশ মাতিয়ে আসা লেগি রিশাদ হোসেন। সাইফুর রূপকের রিপোর্টে বিস্তারিত। ডান পাশ দিয়ে মুশফিকের অ্যাটাক, দুর্দান্ত পাস, ডি বক্সে হাসান মাহমুদের অসাধারণ ভেলকি। গোল পেয়ে ওরা উৎসবে মেতেছে, মুখে হাসি। বুকের চাপা কষ্ট কি এত সহজেই মোছা সম্ভব? ক্রিকেটের বাঘেদের থাকার কথা কোথায় আর আছে কোথায়? স্কটল্যান্ড এখন ভারতে। আচমকাই বিশ্বকাপের টিকিট মেলায় দারুণভাবে উপভোগ করছে প্রতিটা সময়।
আইসিসি এবং ভারতীয়দের কুটচালে একগুয়েমিতে বিশ্বকাপ মিস, দেশে শেরি বাংলায় হতাশায় কাটছে লিটন হৃদয়দের সময়। 1.5 বছরের চেষ্টা, পরিকল্পনা, স্বপ্ন সবই হঠাৎ গেছে ভেস্তে। গেল 27 বছরে আইসিসির সব বিশ্বকাপেই ছিল টিম বাংলাদেশ। এবার ভারত শ্রীলঙ্কায় দেখা যাবে না লাল সবুজ জার্সি, শোনা যাবে না বাঘের গর্জন, যেন বাংলার ক্রিকেট আকাশে অমানিশা। বিপিএল শেষে মিলেছে কদিনের ছুটি, নতুন মাসের প্রথম দিনেই সবাই আবার এক মঞ্চে। কথায় আছে, ক্রিকেট মাঠে যে যত ফিট সে তত হিট। ফাঁকা সময়ে তাই ক্রিকেটারদের ফিটনেসের উন্নতি চায় বিসিবি। রবিবার সকালে স্প্রিন্ট আর লং রানের পরীক্ষা হলো ক্রিকেটারদের। 50 মিটার স্প্রিন্টের পর 1600 মিটার দৌড়। ওদের শরীরী ভাষা বলে দেয়, দৌড়ানোর চেয়েও 22 গজে 4-6 মারা, উইকেট ভাঙা ঢের সহজ। রবিবারের মতো সোমবারও ক্রিকেটারদের দেখা যাবে এমন রূপে। 2 দিনের ফিটনেস ট্রেনিং শেষে মঙ্গলবার থেকে ব্যাট বলের অনুশীলন। কারণ মিরপুরে 5 ফেব্রুয়ারি থেকেই 3 দলের টুর্নামেন্ট। বিশ্বকাপ মিস করা ক্রিকেটারদের ক্ষতিপূরণের কথা ভেবেই 2.5 কোটি টাকার অদম্য টি20 আসর মাঠে নামাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 3 দলে 39 ক্রিকেটার, একে অন্যের সাথে একবার করে দেখা। 4টা ম্যাচ ডে, ছোট্ট পরিসরের এই আসর দিয়ে কি আর বিশ্বকাপে খেলতে না পারার কষ্ট ক্ষত শুকাবে? হয়তো সাতক্ষীরায় নিজ বাড়িতে একা বসে মোস্তাফিজ এখনো ভাবছেন, কি থেকে কি হয়ে গেল। 2026-এর জানুয়ারি মাসটা কি চাইলেই ভুলে যেতে পারবে বাংলার ক্রিকেটাররা, ক্রিকেট প্রেমীরা? ঋষাদের কাছে আবার ওই জানুয়ারি বড্ড স্পেশাল। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে খেলে এসেছেন অস্ট্রেলিয়ার টি20 টুর্নামেন্ট বিগ ব্যাশে। মিরপুরে ফিটনেস সেশনের ফাঁকে নানা সময় সতীর্থদের কাছে হয়তো অস্ট্রেলিয়ার গল্পই বলেছেন। বাংলার লেগিকে দেখে অন্যদের স্বপ্নটাও বড় হওয়ার কথা। সাইফুল রূপক, 71। নেপালের আপাল মুলপানিতে দাপুটে জয় নিয়ে টি20 বিশ্বকাপের বাছাই শেষ করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাই পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে 7 উইকেটে হারিয়ে টানা 7 ম্যাচে 7 জয়ের অনন্য কীর্তি গড়েছে টাইগ্রেসরা। টস জিতে ব্যাট করা নেদারল্যান্ডসকে শুরুতেই ধসিয়ে দেন বাংলাদেশি বোলাররা। মাত্র 23 রানে 5 উইকেট হারায় ডাচরা। নাহিদ আক্তার ছিলেন দুর্দান্ত। 4 ওভারে 1 মেডেন সহ খরচ করেন মাত্র 10 রান, নেন 3 উইকেট। পরে রাইকি ও খুরানার জুটিতে লড়াইয়ের পুঁজি পায় নেদারল্যান্ডস, থামে 102 রানে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ, কিন্তু অধিনায়ক নিগার সুলতানা ছিলেন অবিচল। শারমিন আক্তারও পরে সুবহানা মুস্তারিকে সঙ্গে নিয়ে ইনিংস গুছিয়ে নেন তিনি। 7টি চারে 50 রানে অপরাজিত থাকেন নিগার। মুস্তারি করেন 33 রান। বাছাইয়ে 7 ম্যাচে 7 জয়ে আত্মবিশ্বাসকে পুঁজি করে আগামী জুনে ইংল্যান্ডের বিশ্বকাপে নামবে বাংলাদেশ। বার্নাব্যুর রাত স্নায়ু চাপের পরীক্ষা আর যোগ করার সময়ে শেষ প্রহরে নিষ্পত্তি। লা লিগার শিরোপা দৌড়ে হোঁচট খেতে খেতেও শেষ পর্যন্ত বেঁচে গেল রিয়াল মাদ্রিদ। রায়ো ভায়াকানোর বিপক্ষে 2-1 গোলের নাটকীয় জয়ে 3 পয়েন্ট তুলে নিয়েছে লস ব্ল্যাঙ্কোরা। ভিনিসিয়াস জুনিয়রের নৈপুণ্য আর কিলিয়ান এমবাপের ঠান্ডা মাথার পেনাল্টিতে জয়। তবে ম্যাচ জুড়ে উদ্বেগ আর প্রশ্নও কম নয়। বিস্তারিত জানাচ্ছেন জুবাইর নূর। 2 লাল কার্ড, 8 হলুদ চোট, শেষ মুহূর্তের একটি পেনাল্টি, এই 4 অধ্যায়ে লেখা হলো বার্নাব্যুর এক অবিশ্বাস্য রাত। যে ম্যাচ 90 মিনিটে শেষ হওয়ার কথা ছিল সেটি গড়ালো 105 মিনিট পর্যন্ত, যেখানে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলো রিয়াল মাদ্রিদ। রিয়ালের দুর্গ বলা হয় বার্নাব্যুকে, তবে ম্যাচ শুরুর আগে নিজেদের ঘরেই যেন ছিল এক অদ্ভুত অস্বস্তি। সাম্প্রতিক পারফরম্যান্স, ইনজুরি আর শিরোপার চাপ সব মিলিয়ে রিয়াল মাদ্রিদের সামনে জয়ের বিকল্প ছিল না। কিন্তু প্রথম মিনিট থেকেই গ্যালারিতে শোনা যায় অসন্তোষের শীষ, যেন আগাম সতর্কবার্তা। তবে ম্যাচের 15 মিনিটেই সেই শীষ থামান ভিনিসিয়াস জুনিয়র। বা প্রান্ত ধরে সিঙ্গেল রান, একে একে ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ভেতরে নিখুঁত ফিনিশ। রিয়ালকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান এই তারকা। বার্নাব্যু তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি। 10 মিনিট বাদেই হ্যামস্ট্রিং চোটে মাঠ ছাড়তে হয় জুড বেলিংহামকে। ভেঙে পড়ে গ্যালাক্টিকোদের মাঝ মাঠের ছন্দ। প্রথমার্ধে বলের দখল আর সুযোগে এগিয়ে থাকলেও ব্যবধান বাড়াতে পারেনি রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে দৃশ্যপট পাল্টে দেয় রায়ো ভায়াকানো। মাঝমাঠে চাপ বাড়ায় রিয়ালের বিপক্ষে ড্র স্পেশালিস্ট অতিথিরা। 49 মিনিটেই তার ফল। গার্সিয়ার নামানো বল কাছ থেকে ঠান্ডা মাথায় জালে পাঠান ডেভ ফ্রুতোস। স্কোরবোর্ড তখন 1-1। বার্নাব্যুতে ফের শীষ, হতাশায় মাথা নিচু রিয়াল ডিফেন্ডারদের। এরপর শুরু হয় সুযোগ নষ্টের মিছিল। ভিনিসিয়াসের দৌড়, রদ্রিগোর শট,
সবই ছিল, শুধু গোলটাই যেন ছিল মিসিং। সময় যত গড়ায় উদ্বেগ তত বাড়ে। ম্যাচের শেষ ভাগে নাটক আরো ঘনালো। 81 মিনিটের লাল কার্ড দেখে 10 জনে নেমে যায় রায়ো। যোগ করা সময় দ্বিতীয় হলুদ কার্ড দেখে চাভারিয়াও মাঠ ছাড়েন। 9 জনের রায়ো তখন রক্ষণে জমা। ঠিক তখনই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে ক্লাইম্যাক্স দৃশ্যে হাজির এমবাপ্পে। 90 মিনিটের পর যোগ করা সময়ের 10ম মিনিটে বক্সে ফাউল, রেফারির সোজা পেনাল্টির সিদ্ধান্ত। চাপের মুহূর্তে ভিন্ন কৌশলে বাঁ দিকে শট, গোলরক্ষকের ভুল পথ আর বিস্ফোরণে ফেটে পড়ে বার্নাব্যু। শেষ পর্যন্ত এই নাটকীয় জয়েই 3 পয়েন্ট নিশ্চিত করে মাদ্রিদ। তবে পারফরমেন্সে প্রশ্ন থেকেই যায়। এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার ঘাড়ে আবারও নিঃশ্বাস ফেলছে রিয়াল। তবে বার্নাব্যুর রাতটা শুধু উদযাপনের ছিল না, ছিল আত্মসমালোচনারও। কারণ শিরোপার দৌড়ে এমন স্নায়ুচাপের পরীক্ষা সামনে যে আরও আসবে। জুবায়ের নূর, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।